আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে ডক্টর ইউনূস ও মোদির বৈঠক। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আরও 70,000। ব্যাংককে বৈঠকে দেশটির উপপ্রধানমন্ত্রী। ইউনূস মোদির বৈঠককে বাংলাদেশ ও ভারতের জন্য আশার আলো হিসেবে দেখছে বিএনপি। গণহত্যার বিচার নিশ্চিতে হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান। এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে দেশের গার্মেন্টস খাত। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলন শেষে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অবশেষে বরফ গলতে শুরু হলো ভারত বাংলাদেশ সম্পর্কের। অনুষ্ঠিত হলো ইউনূস মোদির বহুল প্রত্যাশিত বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠক চলে প্রায় 40 মিনিট। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। এ সময় ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বণ্টন ইস্যুতে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন মোদি। এর আগে বৃহস্পতিবার রাতে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাশাপাশি চেয়ারে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের সাথে কুশল বিনিময় ও আলাপচারিতা হয়। এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে বিমস্টেক সম্মেলনে দুই শীর্ষ নেতার ঘনিষ্ঠ আলাপচারিতায় ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মেরু উন্মোচন হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে থাকে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক দুদেশের সম্পর্কের নতুন করে ভিত তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন আয়োজন করে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এ সময় রাখাইনের সংঘাত বন্ধে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নইলে এই অঞ্চলে অস্থিরতা বাড়ার আশঙ্কার কথা জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 জনকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আরও 70,000। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার
রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এর তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে এদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১,৮০,০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে 2018 থেকে 20 সালের মধ্যে 6 ধাপে এই সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল। এখনো 70,000 রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। ইউনূস মোদির বৈঠককে বাংলাদেশ ও ভারতের জন্য আশার আলো হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আশা, এটি দুদেশের জনগণের মধ্যে কল্যাণ বয়ে আনবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণহত্যার বিচার নিশ্চিতে এই মুহূর্তে ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেয়া। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হচ্ছিল তা কাটিয়ে উঠতে বৈঠকটি কার্যকর ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর আগে রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেবে না। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। এ সময় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কিছু ইউটিউবার ভারতীয় স্বার্থ রক্ষায় বিএনপির শীর্ষ নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন কারখানা মালিকরা। বিজিএমইএ এর সহসভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানার টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যা সমাধানে আমেরিকার পণ্যে শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্ট মাহবুব কবির চপলের। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে, এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো বড় উদ্যোক্তারা পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে
কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে তো অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করতে হবে। তখন হবে কি, যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা যে অনেক উন্নতি হবে তা না। সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে? উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে সেটা একটু দেখা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি পথেও সড়ক মহাসড়কে নেই যানবাহনের চাপ। বাস, ট্রেন, লঞ্চে স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। এদিকে ছুটির শেষ সময়েও আজও ঢাকা ছেড়েছেন অনেকেই। শিডিউল বিপর্যয়ে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অন্যদিকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। আজিজুল হাকিম পলাশের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঈদের পরে ঢাকায় ফেরা মানেই ছিল স্টেশনে ও বাস টার্মিনালে যাত্রীদের তীব্র ভিড় আর যানজটে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকার ভোগান্তি। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের আগে ও পরে লম্বা ছুটিতে মানুষ পর্যায়ক্রমে ঢাকায় ফেরায় চাপ ছিল না বললেই চলে। তবে বাসে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। ঈদ যাত্রা গত 10 বছরের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাত্রা পথে অনেক শান্তি, অনেক স্বস্তি। আসলাম মোটামুটি একদম অল্প সময়ের মধ্যে। অনলাইনে কাটছি, তাও একটু ভাড়া বেশি রাখছে, ভাড়া 350 যাইতাম 500 টাকা রাখছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সব ট্রেন সময় মতো এসে পৌঁছেছে। যাত্রীর বাড়তি ভিড় না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়নি কাউকে। জার্নিটা খুব ভালোই ছিল, সকালবেলা ট্রেনটাও খুব ফাঁকা ছিল, যাত্রাটা অনেক স্বস্তির ছিল, সব মিলিয়ে ভালো। যারা ঈদে বাড়ি যেতে পারেননি, ছুটির শেষ সময়ে গ্রামের পথে ছুটছেন তারা। তবে এদিন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এছাড়া বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা রেলওয়ের সার্ভার বন্ধ থাকায় অনলাইনে টিকিট কিনতে পারেননি যাত্রীরা। 10টা ট্রেন এখনো আসে নাই, এই অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। ট্রেন আসার তো কোনো নামগন্ধ নাই। টিকিট ছিল 8:30টায়, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি। 2-3টা ট্রেন একটু বিলম্বে গেছে, অন্যান্য ট্রেনগুলো সবগুলো ভালো আছে। প্রত্যেকদিন আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুই দিকে চাপ আছে। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি। রাজধানীর সড়কগুলোতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। 2-1 দিনের মধ্যেই এই মহানগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। শুরুতে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও ফরিদপুরের নগরকান্দা, সালথা, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এবছর পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। এই জেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। এবছর প্রায় 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন কৃষকরা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 34 হেক্টর বেশি। এতে উৎপাদিত হবে 965 মেট্রিক টন পেঁয়াজ বীজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে $7,41,000 প্রদানের নির্দেশ দিয়েছে লন্ডনের হাইকোর্ট। 2017 সালে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা M16 এর সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সাথে সমঝোতার ভিত্তিতেই 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। 2022 সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। কিন্তু ওই কোম্পানি তখন জানায় স্টিল প্রবন্ধের সাথে তাদের কোনো যোগসূত্র নেই। লন্ডন হাইকোর্টের বিচারক ট্রাম্পের অভিযোগ নাকচ করে উল্টো তাকে জরিমানা করেছেন। এ পর্বের শুরুতে পার্টেক্স খেলার খবর। এবছর বাংলাদেশের জন্য ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চলতি মাসে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি20 সিরিজ এবং জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা। জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
অগস্টে 3টি করে ওয়ানডে ও 4টি টি-20 খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। থাইল্যান্ডে ডক্টর ইউনূস ও মোদির বৈঠক। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ঢাকার সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন আরো 70,000। ব্যাংককে বৈঠকে দেশটির উপপ্রধানমন্ত্রী। ইউনূস মোদির বৈঠককে বাংলাদেশ ও ভারতের জন্য আশার আলো হিসেবে দেখছে বিএনপি। গণহত্যার বিচার নিশ্চিতে হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান। এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে দেশের গার্মেন্টস খাত। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা।